সম্প্রতি টি-20 ক্রিকেটে আফগানিস্তানের যে পারফরমেন্স সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এই আফগানিস্তান যতটা না যোগ্য তার থেকে বেশি তারা কথা বলার মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করে। আফগানিস্তানের কাছে বাংলাদেশ এবং পাকিস্তান কোনো একটা দলই নয়। তারা মনে করে যে পাকিস্তান এবং বাংলাদেশের কখনো ক্ষমতাই হবে না ভারতকে পরাজিত করা। আর আফগানিস্তান মূলত বাংলাদেশ এবং পাকিস্তানকে মডেল হিসেবে গ্রহণ না করে তারা ঠিক এই কারণেই ভারতকে অনুসরণ করে এবং ভারতকে অনুসরণ করে ভারতের সহযোগিতা নিয়ে তারা আজকে এই শক্তিশালী টিমে পরিণত হতে পেরেছে। জনাথন ট্রট আফগানিস্তানের কোচ, তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করার পর আফগানিস্তানের যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু এই জনাথন ট্রট আফগানিস্তানে কোচিংয়ের দায়িত্বে আসার পর এখন পর্যন্ত আফগানিস্তান আশানুরূপ কোনো ফলাফল পায়নি আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে। এশিয়া কাপেও তাদের অনেক চাওয়া পাওয়া ছিল, তাদের অনেক আশা ছিল যে তারা অন্তত চ্যাম্পিয়ন হবে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। সেম একইভাবে এবার টি-20 বিশ্বকাপেও তাদের চাওয়া পাওয়াটা অনেক বড় ছিল। তারা ধরে নিয়েছিল যে ফাইনালে উত্তীর্ণ না হলেও অন্তত সেমিফাইনাল খেলবে, কিন্তু আশ্চর্য, তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিল। আর এই রশিদ খান এখন পর্যন্ত তারা নিজেদের ভুলটা খুঁজে বের করে ভুলের জায়গা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা না করে তারা আবার ঠিক সেই ভারতের দালালি করা শুরু করে দিয়েছে। অর্থাৎ ভারতে দালালি করতে যে রশিদ খান আজকে তিনি আবার পাকিস্তান এবং বাংলাদেশকে কটাক্ষ করে কথা বলল। তিনি উল্লেখ করল যে পাকিস্তান এবং বাংলাদেশ সবসময় পুয়ার ক্রিকেট খেলে এবং তাদেরকে আমরা মডেল হিসেবে গ্রহণ করিনি, তাদেরকে আমরা অনুসরণ করি না। একটাই কারণ, তাদেরকে যদি অনুসরণ করতাম তাহলে আফগানিস্তান এতটা শক্তিশালী পর্যায়ে আসতে পারত না। বাংলাদেশ আফগানিস্তানের থেকে অনেক অনেক গুণ পিছিয়ে, এটা রশিদ খান মনে করে। আসলে বাস্তবতা হচ্ছে জনাথন ট্রট যেহেতু স্বীকার করে নিয়েছে যে আমরা ভারতকে অনুসরণ করি এবং ভারতীয় ক্রিকেট আমরা লক্ষ্য করে দেখি যে তারা যেভাবে ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বা ক্রিকেট অবকাঠামো গড়ে তুলেছে, সেম একইভাবে আমরা পরিকল্পনা করি ভারতকে লক্ষ্য করে। আর এই জায়গায় কিন্তু আফগানিস্তান বারবার পিছিয়ে পড়ছে, এটা আফগানিস্তান নিজেও স্বীকার করতে চায় না। মূলত ভারতের ক্রিকেট অনুসরণ করার মাধ্যমে আফগানিস্তান যে কখনো শক্তিশালী দল হিসেবে নিজেদেরকে পরিণত করতে পারবে না, এটা কিন্তু তারা জেনেও তারপরও ভারতের দালালি করতে তারা দ্বিধা করে না। একটাই কারণ, আর্থিক প্রলোভন। এই রশিদ খানেরা জানে যে কিছুদিন পরই আইপিএল শুরু হবে, আর আইপিএলে অবশ্যই আমাদের সুযোগ পেতে হবে। এজন্য অবশ্যই ভারতের দাদাবাবুদের বা ভারতের পক্ষে বেশি করে কথা বলতে হবে। যদি আমরা ভারতের তোষামতি করতে পারি তাহলে আইপিএলে অন্তত সুযোগটা পাবো। আশ্চর্যের বিষয়, এরা মূলত পিএসএল খেলে না, এমনকি পিএসএলে নামও দেয় না। রহমানুল্লাহ গুরবাজ পিএসএলে নাম দিয়েছিল এবং পিএসএলে বিক্রিও হয়েছিল, কিন্তু এবার পাকিস্তানের সাথে বিরোধিতার কারণে আফগানিস্তান ঐক্যবদ্ধভাবে এমন এক প্ল্যাটফর্মে এসেছে যে পিএসএল থেকে রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবী, একের পর এক সেদিকুল্লাহ আতাল, তারা সকলেই নাম প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ তারা প্রত্যেকেই আইপিএল খেলতে চায়। এবার বিশ্বকাপ চলাকালীন ইতিমধ্যে তারা পাকিস্তান এবং বাংলাদেশকে কটাক্ষ করে আঘাত করে যে কথাগুলো বলেছে একের পর এক, তাতে করে স্পষ্ট হয়ে গেছে যে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে দূরে সরিয়ে হলেও ভারতকে কাছে ধরে রাখতে চায় এবং আইপিএলের মাধ্যমে তাদের যে আর্থিক সুবিধাটা, এই সুবিধাটাও তারা ধরে রাখতে চায়। পাকিস্তানের সাবেক আমরা যদি দেখি তারকা ক্রিকেটার রশিদ লতিফ, তিনি কিন্তু উল্লেখ করেছেন যে এমন একটা সময় গিয়েছে আফগানিস্তানে যখন আফগানিস্তানের ক্রিকেট খেলার মতন বা তাদের দ্বিপাক্ষিক সিরিজ খেলার মতো কোনো অর্থ ছিল না, কিন্তু সেই সময় পাকিস্তান তার আন্তরিকতার সাথে তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব দেখিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য তারা উদারতা দেখিয়েছিল। পাকিস্তান আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, একটাই কারণ ছিল যে আফগানিস্তানে ক্রিকেটটা উন্নতি হোক। আর সেই আফগানিস্তানকে না পাকিস্তানকে ঘৃণা করে এবং পাকিস্তানকে অ্যাভয়েড করে চলে, অর্থাৎ তারা কৃতজ্ঞতা পর্যন্ত স্বীকার করে না। এবার যে বিশ্বকাপে বাংলাদেশকে ভারত বয়কট করেছিল কৌশলে, ভারত চাইলে বাংলাদেশকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে পারত, কিন্তু ভারত সেটা করেনি। যদিও ভারতের অভ্যন্তরীণ খোদ বিভিন্ন সুপারস্টার ক্রিকেটাররাও এটা স্বীকার করে নিয়েছে। এমনকি আজকে কেন উইলিয়ামসন এবং টিম সাউদি নিউজিল্যান্ডের এই সুপারস্টার, তিনি উল্লেখ করেছেন যে যে বিশ্বকাপে বাংলাদেশ নেই সেই বিশ্বকাপ
এক প্রকার আবেগহীন একটা বিশ্বকাপে পরিণত হয়েছে, দর্শক শূন্য একটা বিশ্বকাপে পরিণত হয়েছে। টিম সাউদি উল্লেখ করেছেন, আপনি যদি শুধুমাত্র টাকার দিক থেকে বা শুধুমাত্র প্রতিযোগিতার দিক থেকে একটা টুর্নামেন্টকে, অর্থাৎ একটা ওয়ার্ল্ড টুর্নামেন্টকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে অবশ্যই আপনি সেই টুর্নামেন্টটাকে কখনো সফল টুর্নামেন্ট বলতে পারবেন না। কেননা টাকা থাকলে, প্রতিযোগিতা থাকলে একটা টুর্নামেন্ট কিন্তু গ্রহণযোগ্যতা পায় না। এখানে আবেগ কাজ করে, এখানে একটা ভালোবাসা কাজ করে। ক্রিকেটটাকে ঘিরে বাংলাদেশের মানুষের ভিতরে যে উন্মাদনা, যে আবেগটা, এটা বিশ্বের অন্য কোনো জাতির ভিতরে নাই। বাংলাদেশে 200 মিলিয়ন মানুষ, তারা সকলে ক্রিকেটকে ভালোবাসে। আর সেই দেশকে আপনি পরিত্যক্ত করে, বয়কট করে, কৌশলে বিশ্বকাপে খেলার সুযোগটা দিলেন না। এটা করার মাধ্যমে এই বিশ্বকাপ তার জৌলসতা হারিয়েছে, তার প্রাণ চাঞ্চল্যতা হারিয়েছে। আর এই কারণে ভারত অবশ্যই দায়ী। টিম সাউদি মনে করে ভারতের কারণে বাংলাদেশ এবার এই বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। আফগানিস্তান অথচ যেখানে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে, সেখানে আফগানিস্তানের এই ক্রিকেটাররা, মোহাম্মদ নবী, রাশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ, এরা কিন্তু দেখেও না দেখার ভান করছে। এরা উল্লেখ করেছে যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করেনি, এটা মূলত বাংলাদেশের সমস্যা। বাংলাদেশ চাইলেই বিশ্বকাপে অংশ নিতে পারত, কেননা ভারতে আমরা সবথেকে বেশি নিরাপত্তা বোধ করি। অথচ যখন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিরাপত্তার অজুহাতে বা নিরাপত্তার কারণে বহিষ্কার করা হয়, তখন এরা সামান্য পরিমাণও কিন্তু কোনো প্রতিবাদ করেনি। এরা কিন্তু মুস্তাফিজের ইস্যুটা সম্পূর্ণভাবে দেখেও না দেখার ভান করে তারা পরবর্তীতে বাংলাদেশ কেন বিশ্বকাপ বয়কট করলো, ভারতের মাটিতে গেল না, এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করে তারা একের পর এক বাংলাদেশকে আঘাত দিয়ে কথা বলেছে। অর্থাৎ ছোট মুখে তারা বড় কথা বলছে। যদিও বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স যথেষ্ট আশানুরূপ নয়, বাংলাদেশ যদিও টি-20 ফরম্যাটে তারা যতটা হোক ইমপ্রুভ করার চেষ্টা করছে, কিন্তু ওয়ানডে ফরম্যাটে যেখানে বাংলাদেশ সবসময় শক্তিশালী অবস্থানে ছিল, অথচ সেই জায়গায় বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে। এই মুহূর্তে বাংলাদেশের র্যাঙ্কিং 11, কিন্তু বাংলাদেশকে যদি 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হয় বা বিশ্বকাপে যদি সরাসরি সেরা 10 টিমের ভিতরে অন্তর্ভুক্ত থাকতে হয়, তাহলে অবশ্যই তাদের র্যাঙ্কিং 10-এর ভিতরে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে বাংলাদেশ চরমভাবে পরাস্ত হচ্ছে, চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এখানে আফগানিস্তান থেকেও বাংলাদেশ পিছিয়ে আছে। তাই এদিক থেকে আফগানিস্তান মনে করতেই পারে যে তারা বাংলাদেশ থেকে এখন অনেক বেশি এগিয়ে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু কম ষড়যন্ত্র হয়নি, এখনও সেই ষড়যন্ত্র চলছে। এবার এই বিশ্বকাপে আমরা দেখেছি সরকার এবং বিসিবির মধ্যে একটা পরস্পর বিরোধী একের পর এক বক্তব্য এখন চলছে। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উনি দায়িত্ব গ্রহণ করার পরেই বিসিবিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি এই নিষেধাজ্ঞা প্রদান করেছিলেন। বিসিবি কর্মকর্তা, পরিচালক, এমনকি সভাপতি হিসেবে তাদের সিক্রেসি মেনটেন করার জন্য বা তাদের সম্মান ধরে রাখার জন্য। এমন হয়েছে কিছু সাংবাদিক দেখা গিয়েছে যে বিসিবি এই ক্রিকেটার থেকে শুরু করে বা আপনার কর্মকর্তা কর্মচারীরা কে কী করছে সেসব বিষয়ে মিথ্যা তথ্য বা মিথ্যা সংবাদ পরিবেশন করে তাদেরকে অপমানিত করত, এক প্রকার বিভ্রান্তি ছড়ানো হতো। তো এই কারণে মূলত বিসিবির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল যে সাংবাদিকেরা শুধুমাত্র তখনই আসবে যখন বিসিবি তাদের আসার অনুমতি দেবে বা যখন স্টেডিয়ামে খেলা হবে। এর বাইরে অন্য কোনো সময় স্টেডিয়ামে তাদের প্রবেশের কোনো অধিকার নেই। কিন্তু আমিনুল হক ক্ষমতা গ্রহণ করেই তিনি কিন্তু প্রতিমন্ত্রীর চেয়ারে বসেই ফোন করে সিইসও মামুন ভাইকে তিনি উল্লেখ করেন যে আগামীকাল থেকেই সাংবাদিক অবাধে প্রবেশ করবে, তাদের নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। এটা বলার মাধ্যমে কিন্তু এক প্রকার বিসিবির বিরুদ্ধে এই ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি এক যুদ্ধ ঘোষণা করেন, এবং যার পরিপ্রেক্ষিতে বিসিবি পরিচালক আসিফ আকবর তিনি ফাটাকেষ্ট বলে এই প্রতিমন্ত্রীকে উল্লেখ করেছেন যে বর্তমান প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি একজন ফাটাকেষ্ট। এরপরে কিন্তু শুরু হয়েছে বিসিবি এবং সরকারের ভিতরে এক প্রকার টানাপোড়েন। অর্থাৎ সব মিলিয়ে প্রতিমন্ত্রীকে নিয়ে বর্তমান এই যে বিসিবি কর্মকর্তাদের যে ধরনের মূল্যায়ন বা যে ধরনের আপনার তারা চিন্তা ভাবনা করছে, যে কথাগুলো বলছে, তাতে করে কিন্তু উভয় পক্ষে একটা চরম বিতর্ক তৈরি হয়েছে এবং চরম একটা অশান্তি তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু একটা চরম অস্থিরতা এই মুহূর্তে দেখা দিয়েছে শুধুমাত্র বিশ্বকাপ ইস্যুটাকে কেন্দ্র করে। বাংলাদেশ কিন্তু কোনো সময় বিশ্বকাপ বয়কট করতে চায়নি, তারা সব সময় যেন বিশ্বকাপ খেলতে চেয়েছিল। কিন্তু এই জায়গাটায় ভারত বাংলাদেশের সাথে যে অন্যায়টা করেছে এটা আফগানিস্তান দেখেও না দেখার ভান করে, এবং যার কারণে তারা আজকেও আবার বাংলাদেশকে অপমানিত করে কথা বললো যে বাংলাদেশ ক্রিকেট কখনো উন্নতি হতে পারবে না, যেহেতু তারা পাকিস্তানকে ফলো করে, আর আমরা ভারতকে ফলো করার কারণে আজকে আমরা এত দূর এগোতে পেরেছি এবং আমাদের ক্রিকেট এত বেশি শক্তিশালী অবস্থানে আমরা নিতে পেরেছি।
তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আসলে কি আফগানিস্তান ক্রিকেট ভারতকে অনুসরণ করার কারণে ধ্বংস হচ্ছে নাকি উন্নতি হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।